চলতে সেখানে তারা সন্ত্রাসীরা তারা দা কাজ নিয়ে রামদাও বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমাদের কলেজে হামলা করছে। এটা কেন? এত সুন্দর একটা কলেজ কিভাবে নষ্ট করতে পারে? কিন্তু আমাদের কলেজে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কি সরকার দিতে পারবে? পুলিশ দিতে পারবে? অন্যান্য কলেজের পোলাপাইন ভাঙচুর করছে, ওরা কেন ডিএমআরসিতে আসলো? 2-3টা পুলিশের গাড়ি 10টার দিকে চলে আসছে। সেই 2-3টা গাড়িতে কাছাকাছি ছিল না, দূরে ছিল এবং তারাও ভয় পায়। আমাদের যে সীমিত পুলিশ ছিল আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি সেখানে আটকানোর জন্য, কিন্তু তারা ছিল 15 থেকে 20,000। ছাত্রদের উচিত ছিল পড়াশোনায় ফিরে যাওয়া, কিন্তু তারা পড়াশোনায় ফিরে না গিয়ে ছাত্রদের একটা অংশ রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়েছে। ছাত্রদের অন্যায্য দাবির কাছে নতি স্বীকার করা ঠিক হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর স্যার। 3 কলেজের দিনভর সংঘর্ষের ঘটনা তদন্ত করা হবে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভবিষ্যতে এমন ঘটনা বরদাস্ত করবে না সরকার। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রথম আলো অফিসে হামলা ভাঙচুরের ঘটনার তদন্তের কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার যে ঘটনা, পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। অন্য প্রসঙ্গ, ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে যান্ত্রিক রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। অ্যাটর্নি জেনারেল বলেছেন ব্যাটারি চালিত রিকশাকে আইনি কাঠামোর মধ্যে আনতে কাজ করবে সরকার। বন্ধ নয়, নীতিমালা চান রিকশা চালকরাও। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের প্রতিবাদে কয়েকদিন ধরেই সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসছেন অটোরিকশা চালকরা। সোমবারও আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই অচলাবস্থা নিরসনে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সরকার। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা হয় আবেদন, যার শুনানি হয় সোমবার দুপুরে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে চলাচল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। ফলে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত কোনো বাধা নেই। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন। এর আগে সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতিনিধি দল। নীতিমালার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের দাবি জানান চালকরা। আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চলতেছে তো 50 বছর একইভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারে কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অবৈধ। তাদের বৈধ কাঠামোর মধ্যে আনতে এ পর্যন্ত কোনো আইন বা নীতিমালা নেই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি কেমন হয় তা দেখেছেন দেশবাসী। ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাগরটুডির হত্যার মতো হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা করেছেন তিনি। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস ডিইউজের বার্ষিক সাধারণ সভার আয়োজন জাতীয় প্রেস ক্লাবে। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের এই সভায় তারেক রহমান বলেন, শুধু নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার
সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল। জনগণকে তাদের সকল রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে করা হয়েছিল বঞ্চিত। এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। ভিন্ন মতের অনুসারীদের ওপর নির্যাতন চালানোর সংস্কৃতি বদলানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে চাকরি হারানো সাংবাদিকদের পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত ১.৫ দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন, সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতিবাচক ভূমিকায় প্রেস ক্লাবের মতো জায়গা থেকেও গ্রেফতার করা হতো বিএনপি নেতাকর্মীদের। টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে। ইকবাল সোবহান চৌধুরী তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো মিল নেই বলেও মন্তব্য করেন নেতারা। তাদের মত, ঐক্য ধরে রাখতে পারলে ভোটের মাঠে ঠাঁই হবে না আওয়ামী লীগের। খুব দীর্ঘ করতে চাই না, তবে যে কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করার সুপারিশ করে প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চায় দুটি দলই। সোমবার সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেয় তারা। সংবিধান সংস্কার কমিশনের কাছে সোমবার প্রস্তাবনা জমা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ। উভয় সংগঠনই দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নতুন নাম প্রস্তাব করেছে। নতুন সংবিধান নট সংশোধন, আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। উভয় সংগঠনই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করার লিখিত প্রস্তাব সংস্কার কমিশনে জমা দেয়। যিনি সংসদ নেতা হবেন, প্রাইম মিনিস্টার হবেন, উনি কোনো দলের প্রধান হতে পারবেন না, এটা আমরা চাই। আর শুধু আইনের শাসন আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। কমিশন প্রধান জানান, সকলের পরামর্শ নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা। আমরা কোনো পূর্ব ধারণা নিয়ে শুরু করছি না, সকলের মতামতগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তাবগুলি তৈরি করি। যেখানে যেটা প্রয়োজন হবে সেটা আমরা পরামর্শ দেব। আগামী 31 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত 10টি কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগে ভাটা পড়ায় অর্থনৈতিক মন্দার শঙ্কায় সরকার। দুপুরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেক ব্রিফিংয়ে জানান, দুর্নীতি ও অপচয় ঠেকাতে প্রকল্প বাস্তবায়নের হার কমলেও এখন থেকে কাজের গতি বাড়ানো হবে। একনেক সভায় প্রায় ৬,০০০ কোটি টাকার 5টি প্রকল্পে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, তরুণ শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় মোংলা বন্দরে বর্জ্য ও তেল অপসারণ ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প ও বাকি 3টি সংশোধিত। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,915 কোটি টাকা, যার মধ্যে 4,787 কোটি টাকার যোগান দিবে বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান। আমরা বিদ্যুৎ উৎপাদন যেভাবে করতে পেরেছি সেভাবে বিদ্যুতের সঞ্চালন অত ভালো নাই, গ্রিডের অভাব। মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা, এটা চলমান, প্রায় শেষ দিকে। চট্টগ্রামের জলাবদ্ধতা একটা বড় বিষয়। আমরা এই প্রকল্প, এটা বড় প্রকল্প, এটা বাস্তবায়ন করা হচ্ছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের নিম্নহার এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে আসায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, পরিস্থিতি উত্তরণে চেষ্টা চলছে। অপচয় রোধ করতে গিয়ে, দুর্নীতি রোধ করতে গিয়ে এবং প্রকল্পগুলো ভালো প্রকল্পগুলোকে কাটছাট করতে গিয়ে, যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে দেখা যাচ্ছে যে উন্নয়নের ব্যয় তো উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে। যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল করা, বাস্তবায়নকারী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যাওয়া সহ চ্যালেঞ্জিং সময় যাচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এদিকে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশের ডাক দেয়া অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে, এমন তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এবং শাহবাগ এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষকে জড়ো করার চেষ্টা করা হয়। পরে শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয়। সমাবেশের চেষ্টার আয়োজক অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। সোমবার বিকেলে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ। এদিকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতের। নীতিমালার দাবিতে আজও বিক্ষোভ। এবং ভিন্নমত দমন ও দলাদলির পরিণতি দেখেছেন দেশবাসী, বললেন তারেক রহমান। সাগররুনির হত্যার মতো হত্যার বিচারে রাষ্ট্রের উদাসীনতার সমালোচনা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।